তোমরা কি জানো যে পৃথিবীর সব থেকে উর্বর জমিগুলি বা উর্বর অঞ্চলগুলি বেশিরভাগ নদীর মোহনায় অবস্থান করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সব মোহনাতে বদ্বীপ কেন সৃষ্টি হয়নি? প্রশ্ন আমরা এই ক্লাসে এটাই জানবো যে বদ্বীপ সৃষ্টির জন্য কি কি ভৌগোলিক অবস্থার প্রয়োজন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি। টপিক ইজ যে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা, অর্থাৎ নদীর মোহনায় যে বদ্বীপ সৃষ্টি হচ্ছে বা বদ্বীপ তৈরি হয়, সেই বদ্বীপ তৈরি হতে ভৌগোলিক কি কি অবস্থার প্রয়োজন সেটা আমরা জানবো। আর আমরা এটাও জানবো যে প্রত্যেকটা বা সবচেয়ে উর্বর জমিগুলি এই মোহনার আশেপাশে বা মোহনার আশেপাশে অঞ্চলে কেন অবস্থান করে, এবং প্রত্যেকটা মোহনায় বা প্রত্যেক মোহনায় বদ্বীপ কেন সৃষ্টি হয় না আমরা বিস্তারিত ভাবে জানবো। বদ্বীপ কি? বদ্বীপ কি আমরা আগে জেনেছি বা পড়েছি যে মোহনায় মোহনায় অর্থাৎ যে জায়গাতে অনেক বড় বড় নদীগুলি অনেকটি নদী একত্রিত হয় বা মিক্স হয় বা জয়েন্ট হয় বা যুক্ত হয়, কোথায় হয়? সমুদ্রে বা হ্রদে। যখন হ্রদে বা সমুদ্রে নদী বয়ে এসে জয়েন্ট হয় বা যুক্ত হয়, একত্রিত হয়, সেই জায়গায় যে সব ধরনের মাটি জেগে ওঠে সেগুলোকে বলে দ্বীপ, বদ্বীপ। এবং সেই জায়গাটা কোন জায়গাটি, আমি উদাহরণস্বরূপ যদি বলি যে আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর সাগর মানে কি? অথল জল, যার জলের কোনো সীমানা নেই, কিনারা নেই। তাহলে এই জায়গাতে কোনো একটি জায়গা ধরে নিলাম এ, স্থানটার নাম এ। এ স্থানে এ সাইড থেকে একটা নদী আসলো, এ সাইড থেকে একটা আসলো, এ সাইড থেকে একটা আসলো, এ সাইড থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো। তো সমস্ত নদীগুলি এসে কোথায় মিললো? বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, ঠিক আছে? এই বঙ্গোপসাগরে এসে পড়লো। তো এ স্থান, এ, এই যে স্থানের নামটা এ হচ্ছে, এই জায়গাটাকে বলে কি? মোহনা। এই জায়গাটাকে কি বলে? মোহনা। মানে যে জায়গাতে বড় নদী এসে মিশ্রিত হয়, দু চারটা নদী মিশ্রিত হয়, এবং প্রত্যেকটা নদী যে আসলো বয়ে, তো বয়ে আসলো তার মানে কি? পলি নিয়ে আসলো, ওর মধ্যে কাকর বালি পাথর মাটি কাদা সব বয়ে নিয়ে আসলো, এবং এখানে এসে তার গতিটা স্থির হয়ে গেল, কারণ সমুদ্রের মুখে যখনই চলে আসলো বা হ্রদে চলে আসলো, সেই জল মিশ্রিত হয়ে গেল, এবং এই জায়গাটা হচ্ছে সমতল। আর জলের ধর্ম কি? উপর দিয়ে বয়ে যাবে। উপর দিয়ে বলতে ঢালু জায়গা থেকে নিচের দিকে বয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে সমতল, তাহলে এখানে বয়ে যাবে না, স্থির হয়ে যাবে। এবং সঙ্গে মাটির সাথে যে মিশ্রিত জলের সাথে যে মাটি মিশ্রিত ছিল বা পলি মিশ্রিত ছিল জল, সেই পলিটা সেখানে এসে জমাট বাঁধবে। একের পর এক পলি পড়ে পড়ে সেখানে একটা ভূমির খণ্ড বা ভূমির টুকরা বা জমির টুকরা জল থেকে ভেসে উঠবে। সেটা কি বলে? কি? বদ্বীপ। বোঝা গেল তাহলে মোহনা কাকে বলে, বদ্বীপ কিভাবে গঠন হয়। এর আগের ক্লাসও আমরা জেনেছিলাম, আজকে বিস্তারিত জানো। প্রথমে হচ্ছে কি যে বদ্বীপ কি, সংজ্ঞা কি, যে যখন নদী সমুদ্র বা যখন নদী সমুদ্রে বা হ্রদে গিয়ে প্রচুর পলি জমা করে ত্রিভুজাকার ভূমির সৃষ্টি করে, তখন সেই ত্রিভুজাকার ভূমিটিকে বলে বদ্বীপ। যেটা আমি বুঝালাম সেটাই সংজ্ঞা কি, যখন নদী সমুদ্রে বা হ্রদে গিয়ে প্রচুর পলি জমা করে এবং ত্রিভুজাকার ভূমির সৃষ্টি করে, সেই ত্রিভুজাকার, ত্রিভুজাকার বলতে তিন কোণ। আমরা অঙ্কে পড়েছি কি? ত্রিভুজ, এ কোণ, বি কোণ, সি কোণ, মানে তিন সমবাহু বিশিষ্ট একটি ত্রিকোণ বা তিন কোণ বিশিষ্ট একটি চিত্রকে বলে ত্রিভুজ। তো এই ত্রিভুজাকৃতি মাটির টুকরো জমি থেকে মাটির আবিষ্কার হয়, ভূমিখণ্ডের আবিষ্কার হয়, সেই ভূমিখণ্ডটিকে বলা হয় কি? বদ্বীপ। তারপরে হচ্ছে কি, উদাহরণ যদি আমরা দেখি, তো গঙ্গা, ব্রহ্মপুত্র, বদ্বীপ। গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র যেখানে গিয়ে মিশ্রিত হয়েছে সেখানে যে বদ্বীপ রয়েছে সেটা। তারপরে হচ্ছে কি, বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা, মানে এই বদ্বীপ সৃষ্টিতে কি কি ভৌগোলিক অবস্থা লাগবে। ভৌগোলিক অবস্থা বলতে প্রাকৃতিক অবস্থা যদি ঠিক না থাকে তাহলে হবে? যদি নদী বয়ে না আসে, নদীতে বন্যা না হয়, তাহলে বদ্বীপ সৃষ্টি হবে? হবে না। বদ্বীপ সৃষ্টির জন্য কি লাগবে? পলি। আর পলি কি মানুষ মাথায় করে নিয়ে ফেলে? জল বহন করে নিয়ে আসে। জল কোথা থেকে আসে? গড়িয়ে আসে উপর থেকে, পাহাড় থেকে আসে, উঁচু জায়গা থেকে গড়িয়ে নিচের দিকে যায়। এবং যখন জল গড়িয়ে যায়, যদি পাথর বা পাহাড়ি এরিয়া হয়ে আসে, তাহলে পাথরকে ক্ষয় করে নিয়ে আসে জলে ঘুলে, যা জলে মিশ্রিত করে। আবার যদি কোনো ঢালু জায়গা দিয়ে আসে, সেখান থেকে মাটি
খসিয়ে নিয়ে আসে, মাটি ধুয়ে নিয়ে আসে, সেখান থেকে মাটি ক্ষয় করে নিয়ে আসে, বালি, মাটি, কাঁকড় এবং জলের সামনে যে কিছু জিনিস থাকবে, বস্তু থাকবে, সেই সমস্ত বস্তুকে বইয়ে নিয়ে চলে যাবে। বন্যার সময় আমরা তো এমনও দেখেছি, বন্যার সময় মানুষের বড় বড় যে এই ধানের গাছের আছে, খড়, সমস্ত খড়গুলোকে বয়ে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেকটি স্থানে। কারণ বন্যার সময়তে অথল জল হয়ে যায়, জলের কোনো কিনারা থাকে না। শুধু নদী না, নদী ফুলে গিয়ে বা নদীতে জল অতিরিক্ত হয়ে গিয়ে পার্শ্ববর্তী এলাকা সমস্ত প্লাবিত হয়ে যায় এবং মানুষজনের অনেক ক্ষয়ক্ষতিও হয় এবং অনেক মানুষ সতর্ক থাকে যে এই সময়তে বন্যা আসার সম্ভাবনা রয়েছে, বা যে বছর বর্ষা বেশি, বৃষ্টি বেশি, সে বছর বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মানুষ সতর্ক থাকে। মানুষ সতর্ক থাকে বন্যা থেকে রক্ষার জন্য। তো এবার হচ্ছে কি, যে এই বদ্বীপ তৈরিতে কি কি লাগবে, প্রশ্ন এটা হচ্ছে যে জলের মধ্যে যে অনেক কিছু ভেসে আসলো, সেইগুলো কি পলিরূপে জমা হয়? অবশ্যই হয়। কারণ যে জিনিসটাই বয়ে আসুক না কেন, নদী হয়ে বয়ে আসছে, নদী হয়ে কি উপর থেকে ঢালু নিচের দিকে বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, যা কিছু আছে এখানে কচুরিপনা হয়ে গেল, মানুষের ঘর বাড়ি ভেঙে বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কোনো এক জায়গাতে বাঁধ, ন্যাচারাল বা প্রাকৃতিক বাঁধ, বা ওখানে পলি জমা হয়ে সেখানে একটু জলকে আটকাচ্ছে, মানে সামান্য পরিমাণ জল আটকাচ্ছে, এদিক দিয়ে বয়ে যাচ্ছে জল। তো এই যে জিনিসপত্রগুলো ভেসে আসলো, এখানে আটকে গিয়ে যদি স্থান পেয়ে যায় বা ঠাঁই পেয়ে যায়, তাহলে সেখানে থেকে যাবে, আর সেই বস্তুগুলি এগোতে পারবে না। তাহলে সেটাও কিন্তু পলিরূপে গণ্য করা যায়। ঠিক আছে? তাহলে কি, যে ভৌগোলিক কি কি অবস্থানে প্রয়োজন বদ্বীপ তৈরির জন্য? প্রথমত হচ্ছে কি, যে ১ নম্বর, নদীতে প্রচুর পলির উপস্থিতি। নদীতে প্রচুর পলির উপস্থিতি মানে অতিরিক্ত বা অনেক পলি যদি না থাকে তাহলে কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না। বদ্বীপ সৃষ্টি করতে গেলে অনেক কাদা মাটি যুক্ত পলির প্রয়োজন। কাদা, মাটি, বালি, কাঁকড়, এই সব মিশ্রিত বা যুক্ত পলির প্রয়োজন। কিন্তু নদীতে যদি অতিরিক্ত পলি না থাকে তাহলে কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না। কি বলছে, নদীতে প্রচুর পলির উপস্থিতি, যদি পলির উপস্থিতি থাকে, পলি থাকে, জলের সাথে বেশি মাটি, কাঁকড়, বালি, পাথর মিক্স থাকে, তাহলে কিন্তু পলি পড়বে, পলি হবে এবং সেই পলি থেকে বদ্বীপ সৃষ্টি হবে। যদি না থাকে অতিরিক্ত, তাহলে কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না। তারপরে কি বলছে, নদী পাহাড়ি অঞ্চল থেকে এই পলি বহন করে নিয়ে আসে। নদী পাহাড়ি অঞ্চল থেকে কেন? কারণ পাহাড়ি অঞ্চল বলতে উঁচু ঢালু জায়গা হলেই তো নদী বয়ে আসবে, আর যখনই জল বয়ে আসবে তখনই সেই জলের সাথে পলি আসবে। তাহলে নদী পাহাড়ি অঞ্চল থেকে এই পলি বহন করে নিয়ে আসে। তারপরে বেশি পলি, তাহলে কি বেশি সঞ্চয়, বেশি পলি রয়েছে জলের মধ্যে, তাহলে বেশি সঞ্চয় হলো, আর বেশি সঞ্চয় হলে দ্রুত বদ্বীপ সৃষ্টি, মানে তাড়াতাড়ি বদ্বীপটা সৃষ্টি হয়ে যাবে, জল শুকাতে শুকাতে বদ্বীপ সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে ২ নম্বর কি, নদীর গতিবেগ কমে যাওয়া। নদীর গতিবেগ কোন জায়গায় কমে? যে জায়গাতে নদী এসে মিশ্রিত হবে, বা যে জায়গাটা সমতল জায়গা, বরাবর জায়গা, সেখানে কিন্তু নদীর গতি স্লো হয়ে যায় বা থেমে যায় বা কমে যায়। তারপর কি, নদীর গতিবেগ কমে যায় এবং মোহনায় পলি জমা হতে থাকে। নদীর গতি কমে গিয়ে নদীর মোহনায় পলি জমা হয়। মোহনা কি বললাম? যে জায়গাতে ২-৩টা নদী এসে মিশ্রিত হয়। কোন জায়গাটি? হ্রদ বা বড় জলাশয় বা সমুদ্র বা সাগর, সেই জায়গাটাকে বলে কি? মোহনা। তো এখানে সঙ্গে কি বলছে, নদীর গতিবেগ কমে যায় এবং মোহনায় পলি জমা হতে থাকে, তার ফলে বদ্বীপের সৃষ্টি হয়। তারপরে ৩ নম্বর কি, অগভীর সমুদ্র উপকূল। অগভীর সমুদ্র বলতে যে জল স্থির লাগবে। যদি বদ্বীপ সৃষ্টি হয় তাহলে কি লাগবে? জল স্থির লাগবে। যদি জল কম লাগবে এবং স্থির লাগবে। এখন জল বয়ে যাচ্ছে, অতিরিক্ত গর্ত রয়েছে, সেখানে পলি ঠাঁই পাবে? ডুবে যাবে তো পলি। বা বদ্বীপ যদিও ছোট মোটো বদ্বীপ সৃষ্টি হয় সেটা ডুবে থাকবে, কিন্তু স্থির জল লাগবে বদ্বীপ সৃষ্টির জন্য, এবং অগভীর অগভীর লাগবে। শুধু গভীর জল থাকলে কিন্তু পলি ভেসে যাবে, ড্যামেজ হয়ে যাবে। কি বলছে এখানে, যদি সমুদ্র উপকূল অগভীর হয় তাহলে সহজে পলি জমা হয়, গভীর সমুদ্রে পলি তলিয়ে যায়, ফলে বদ্বীপ তৈরি কম হয়। কি বলছে, যে যদি সমুদ্র উপকূল অর্থাৎ সমুদ্র কিনারা বা যেখানে পলি এসে আটকায় বা যেখানে মোহনা রয়েছে, নদী এসে মিশ্রিত হয়, সেটা যদি অগভীর থাকে, অগভীর মানে বেশি গর্ত না, বেশি ভিতরে না, আর গভীর মানে অনেক ভিতরে,
যদি অনেক ভিতরে বা অনেক গর্ত থাকে তাহলে কিন্তু সেখানে পলি কি হয়ে যায়, তলিয়ে যায়, আছে না, পলি কি হয়, তলিয়ে যায় এবং বদ্বীপ সৃষ্টি হয় না। যদি উপকূলবর্তী অঞ্চল অগভীর না হয়, অগভীর না হয় বা গভীর না হয়, যদি সমুদ্র উপকূল স্থান বা সমুদ্র উপকূল অঞ্চল যদি গভীর না হয়, অগভীর হয়, তাহলে কিন্তু সেখানে পলি জমা হবে এবং বদ্বীপের সৃষ্টি হবে। আর যদি গভীর জায়গা থাকে তাহলে পলি তলিয়ে যাবে এবং বদ্বীপ সৃষ্টি হবে না, কম সৃষ্টি হবে, ধীরে ধীরে, স্লো স্লো। আর যদি গভীর কম থাকে তাহলে বদ্বীপ তাড়াতাড়ি তাড়াতাড়ি সৃষ্টি হবে। তারপর 4 নাম্বার কি, শান্ত সমুদ্র ও দুর্বল জোয়ার ভাটা। জোয়ার ভাটা বলতে যখন চাঁদের আকর্ষণ হয় তখন জল ফেঁপে যায়, নিজের প্রতি টান, যেমন পৃথিবীর নিজের প্রতি টান রয়েছে না, আমরা কোনো জিনিস উপরে ছেড়ে দিলে নিচে আসবে না, উপরে উঠে যাবে, নিচে আসবে, এটাকে বলি কি, মধ্যাকর্ষণ শক্তি। আমরা যদি কোনো জিনিসকে উপরে নিক্ষেপ করি তাহলে সেটা মাটিতে এসে পড়বে। আর যদি আমাদের সেই জিনিসটাকে উপরে নিক্ষেপ করার গতি থাকে প্রত্যেক সেকেন্ডে 11.2 কিলোমিটার, তাহলে কিন্তু সেই বস্তুটি আর পৃথিবীতে আসবে না, সেটা অ্যাটমসফিয়ারকে ক্রস করে মহাশূন্যে বা স্পেসে চলে যাবে। তাহলে ওটা কি হচ্ছে, গ্র্যাভিটির জন্য পৃথিবীতে ওই জিনিসটি পড়ে আসছে, যে জিনিসটা আমি উপরে পড়ে দিলাম, উপরে ছেড়ে দিলাম, নিক্ষেপ করলাম, সেটা নিচে এসে পড়লো গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ শক্তির জন্য। তো সেরকমই আমাদের পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ, চাঁদেরও একটা টান রয়েছে পৃথিবীর প্রতি। যখন চাঁদ টান করে তখন জল ফেপে যায় এবং আবার যখন টান ছাড়ে তখন জল আবার চুপসে যায়, ওটাকে বলে কি, জোয়ার এন্ড ভাটা, জোয়ার এবং ভাটা। যদি শান্ত জোয়ার ভাটা হয় তাহলে বদ্বীপ সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে কি বলছে, শান্ত সমুদ্র ও দুর্বল জোয়ার ভাটা। যদি জোয়ার ভাটার শক্তি কম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি দ্রুত বদ্বীপ সৃষ্টি হবে। আর যদি শক্তি বেশি থাকে, বেশি জলের উচ্ছ্বাস হয়, তাহলে কিন্তু বদ্বীপ তাড়াতাড়ি তৈরি হবে না। কি বলছে, বদ্বীপ সৃষ্টির জন্য শান্ত সমুদ্র দরকার। সমুদ্র যদি অটল জল টলমল করে, থেকে থেকে জোয়ার ভাটা হয়, বা জোয়ার ভাটাতে জলের উচ্ছ্বাস বেশি থাকে, তাহলে কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না। বদ্বীপ সৃষ্টির জন্য কি লাগবে, শান্ত জল, শান্ত সমুদ্র, সমুদ্রের নিয়ন্ত্রণ, সমুদ্রের নিজের নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে কিন্তু বদ্বীপ দ্রুত হবে, নইলে বদ্বীপ উৎপন্ন সৃষ্টি হবে না। তারপরে বলছে কি, নদীর একাধিক শাখায় বিভক্ত হওয়া। নদী কোনো এক জায়গায় বা যেখানে মোহনা, যেমন এখানে বুঝালাম যে মোহনায় এসে নদী মিশ্রিত হয়, একত্রিত হয় 4-5 নদী। তো এই জায়গা থেকে, মোহনা থেকে কিন্তু নদী আবার অনেক ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায়, ছোট ছোট নদী রূপে বেরিয়ে যায়, এদিক সেদিকে বেরিয়ে যায়। ঠিক আছে, তো কি বলছে যে বদ্বীপ সৃষ্টির জন্য শান্ত সমুদ্র দরকার, ওটা হলো। তারপর কি বলছে, যে মোহনার কাছে নদী অনেক সময় ছোট ছোট শাখায় বিভক্ত হয়, এই শাখাগুলি বিভিন্ন স্থানে পলি জমা করে বদ্বীপের বিস্তার ঘটায়। আবার এই যে এখানে এই জায়গাটাতে আসলো, বড় নদী এসে এখানে যুক্ত হলো, এখানে বেশি জলাশয়, হ্রদ বা সাগর, এখানে এসে কি হলো, জমা হলো, তো কি সঙ্গে পলি নিয়ে আসলো। আবার এখান থেকে ছোট ছোট বিভক্ত হয়ে নদী বয়ে গেল, এদিকে বয়ে গেল, সেদিকে বয়ে গেল। তো তারা কি করবে, জল যে বয়ে যাবে তো পলি সঙ্গে করে নিয়ে যাবে, তো পলি সঙ্গে করে নিয়ে গিয়ে কোনো এক জায়গাতে পলিগুলো আবার জমা হয় ছোট ছোট বিভক্ত শাখা নদীগুলি, এবং সেই শাখা নদীগুলি যখন পলি বহন করে নিয়ে যায় এখানে সেখানে কিন্তু বদ্বীপের সঞ্চার হয় বা ছোট ছোট বদ্বীপ উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। তারপরে পয়েন্ট কি বলছে, তারপরে অপশন 6 নম্বর বলছে, উপযুক্ত জলবায়ু ও উদ্ভিদের উপস্থিতি। উপযুক্ত বলতে যেটা প্রয়োজন, যতটা প্রয়োজন, তো সেরকম যদি জলবায়ু না হয় তাহলেও কিন্তু কি বদ্বীপ গঠন হবে না। কি বলছে, ব্যাখ্যা, উপকূলে গাছপালা থাকলে তারা পলি ধরে রাখতে সাহায্য করে, ফলে বদ্বীপ আরো স্থায়ী হয়। আমরা জানি যে মাটিকে ক্ষয় থেকে রক্ষা করতে গাছের শিকড় প্রয়োজন, তার জন্য জলাশয়ের পাশে আমাদের মাটিকে রক্ষা করার জন্য গাছ রোপণ করা হয়। যেমন আমরা গ্রামগঞ্জে কোথাও দিকে দেখি যে পুকুর রয়েছে, তার পাটাল বা পুকুরের উপকূলবর্তী অঞ্চলে গাছ লাগানো থাকে। কেন, যাতে যখন আবহাওয়ার বিষক্রিয়া হবে এবং পুকুরে জল যখন উত্তাল হবে বা ওঠানামা হবে, বা বাতাসের কারণে, বায়ুমণ্ডল পরিবর্তনের কারণে যখন চাপের কারণে জলের উতাল পাতাল হবে, তখন যেন সেই পুকুরের পাট বা পুকুরের উপকূল অঞ্চল যেন কেটে না যায়, সেই জন্য গাছ লাগানো, যে গাছের শিকড় দিয়ে
মাটিকে কি রাখবে, কামড়ে ধরে রাখবে। এখানে কি বলছে, যে উপকূলে গাছপালা থাকলে তারা পলি ধরে রাখতে সাহায্য করে, ফলে বদ্বীপ আরো স্থায়ী হয়। যদি সমুদ্র সৈকত বা নদীর উপকূলবর্তী অঞ্চলে বা মোহনার উপকূলবর্তী অঞ্চলে যদি কি থাকে, গাছপালা থাকে, উদ্ভিদ থাকে, তাহলে তার শিকড় থাকবে নিশ্চয়। তো সেই শিকড় মাটি কামড়ে থাকবে এবং সেই শিকড়ে পলিগুলোকে আটকাবে, আর সেই পলি আটকানোর ফলে বদ্বীপের সৃষ্টি হবে বা বদ্বীপটি স্থায়ী হবে, আর বয়ে যাবে না। এখানে ধরে নিলাম, এখানে ধরে নিলাম, এখানে ধরে নিলাম নদী বয়ে আসছে, এটা মোহনা হয়ে গেল। এখানে কি রয়েছে, একটা উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, উদ্ভিদের শিকড় রয়েছে, এখান দিয়ে জল বয়ে বয়ে যেতে চাইছে, আর জলের মধ্যে আছে পলি। তো এই শিকড় গুলো পলিটাকে কি করলো, আটকে দিল, আটকে দিল। তো তারপরে যখন আবার জলের স্রোত বা জলের চাপ আসবে, সেই সময় কিন্তু এই পলি আর জল পলিকে নিয়ে যেতে পারবে না, কারণ পলিটা এই শিকড়ে, গাছের শিকড়ে আটকে গেল। তাই জন্য বলছি স্থায়ী হবে। যদি গাছপালা থাকে তাহলে উপকূলবর্তী অঞ্চলে দ্বীপ বা বদ্বীপ কি হবে, স্থায়ী হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই। আমরা শিখলাম বা জানলাম কি, যে বদ্বীপ সৃষ্টির জন্য ভৌগোলিক কি কি অবস্থার প্রয়োজন, এবং বদ্বীপ কি বিস্তারিতভাবে আমরা জানলাম। এটাকে আমাদের আয়ত্ত করতে হবে কিভাবে, নোট তৈরি করে আমাদের সময় মতো সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, সময় মতো আমাদের সেটাকে আয়ত্ত করতে হবে, তাহলে আমাদের এটা পড়া সার্থক হবে, নইলে এন্টারটেইনিং হবে শুধু।